ওয়েলকাম ব্যাক। আপনারা শুনছেন হরর স্পেশাল ভয়ের জগৎ। আমি সুজন আছি আপনাদের সাথে। শেওড়া গাছটা শুধু গাছ নয়, ওটা হলো আত্মা খাওয়া গাছ। মানুষকে মেরে তার আত্মাকে দাস বানিয়ে প্রতিশোধ নেয়াই তার কাজ। তার পছন্দের খাবার মেয়ে মানুষের আত্মা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি সুজন আছি আপনাদের সাথে। স্বাগতম লোমহর্ষক ভয়ের জগতে, এপিসোড 3। ঘটনা সংগ্রহ মোসাম্মদ ফাতেমা খাতুন, গ্রাম নরনপুর, থানা কয়রা, জেলা খুলনা। ঘটনার সময়কাল 2014 থেকে 2017 সাল পর্যন্ত। বলছে ফাতেমা। 2014 সালের দিকে প্রথমবারের মতো গ্রামের বাড়ি গেলাম, খুলনার কয়রা থানার নরনপুর গ্রামে। বয়স তখন 17 বছর। শহরেই বড় হয়েছি। গ্রাম ছিল আমার কাছে এক অচেনা পৃথিবী। নদী, ধান ক্ষেত আর বিলের ভেতর ছড়িয়ে থাকা নিস্তব্ধতা। সেদিন বিকেলবেলা আমার ফুফাতো বোন সুমাইয়ার সাথে ঘুরতে বের হই। হঠাৎ আমাদের চোখে পড়ে গ্রামের এক কোণে বিস্তীর্ণ একটি বিল, আর তার ঠিক মাঝখানে দাঁড়িয়ে থাকা একটি একাকী শেওড়া গাছ। বিলের পানিতে কিছু শাপলা ফুল ফুটেছে। বিলটা দেখতে যতটাই সুন্দর, বিলের মাঝখানে শেওড়া গাছটা দেখতে ঠিক ততটাই কুৎসিত আর বিভৎস। ডালপালা খুব একটা বেশি না হলেও কমও নয়। হালকা ডালপালার ভেতরটা কেমন যেন আবছা অন্ধকার। গাছটা কেমন যেন অস্বাভাবিক। গাছটি দেখতে অদ্ভুত রকমের নিঃসঙ্গ ও ভারী লাগছিল। আশেপাশে কোনো পাখি নেই, বাতাসে পাতার মৃদু কাঁপনও নেই, যেন বিষাক্ত পরিবেশ। সুমাইয়া হঠাৎ থেমে গিয়ে বলল, ও গাছের ধারে যাস না। আমি বললাম, কেন? ওখানে কিছু থাকে। লোকে বলে কেউ ওদিকে তাকালে তাকে ডেকে নেয়। একবার যাওয়ার পর আর সে ফিরে আসে না। বিলের মাঝে দাঁড়িয়ে থাকা গাছটা কোনো রকম বাতাস ছাড়াই যেন একটু নড়ে উঠে তার অস্তিত্বের জানান দিল। আমি ভয় পেয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসি। দাদি শুধু বললেন, ও গাছের দিকে একদম যাবি না। বিলের পাড়ে গেলে পেছন ফিরে তাকাবি না, আর একদম মাঝখানে যাবি না। সেদিন রাতে সুমাইয়ার মুখে যেন অন্য এক ধরনের অন্ধকার ঘনিয়ে এসেছিল। কোনো এক অজানা আতঙ্কে সুমাইয়া যেন নীরব হয়ে গেছে। তার চোখে মুখে স্পষ্ট ভয়ের হাতছানি। রাতে ঘুমের ঘরে বলতে লাগলো, না না, আমি যাব না, আমার ওখানে ভয় করে, আমাকে ছেড়ে দাও প্লিজ। গ্রামে ছুটি কাটিয়ে আমরা ফিরে এলাম যশোরে। কিছুদিন যেতে না যেতেই ফুপু ফোন করে জানালেন সুমাইয়া দিন দিন নিস্তেজ হয়ে পড়েছে। খাওয়া দাওয়া বন্ধ, চোখ লাল, কেমন যেন অন্য মানুষ হয়ে যাচ্ছে। ঘরের দেয়াল আর মেঝে জুড়ে শুধু শেওড়া গাছের চিত্র আঁকে সে, যদিও সে কোনো রকম আঁকা আঁকি জানতো না। সারাদিন জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে থাকতো। বিছানা রেখে মেঝেতে আঁকা শেওড়া গাছের কাছে গিয়ে ঘুমাতো। আবার মাঝে মাঝে বলতো, আম্মু, ও আমায় নিয়ে যেতে চায়, কিন্তু আমার ওখানে অনেক ভয় করে। যশোরে ওদের নিয়ে এলে এক রাতে আমার সাথেই ঘুমাচ্ছিল ও। হঠাৎ দেখি গভীর রাতে সুমাইয়া বিছানা থেকে উঠে যাচ্ছে। কোথায় যাচ্ছিস? শেওড়া গাছের নিচে। চোখ দুটো রক্ত জবা ফুলের মতো লাল। ভয়ে আমি কিছু বলতে পারলাম না। দৌড় দিয়ে ফুপিকে জানালাম। আমরা সবাই সব জায়গায় তন্ন তন্ন করে চারদিকে খুঁজতে লাগলাম। কোথাও তাকে পাওয়া যাচ্ছে না। এত কম সময়ে সে চোখের অগোচরে যাবে কিভাবে? এমনই সময় আমাদের মাথায় এলো, আরে আমরাই তো গেটের তালা খুলে বাইরে আসলাম, তাহলে সে বাইরে গেল কিভাবে? আমরা সবাই হতভম্ব হয়ে একে অপরের দিকে তাকালাম। তাকে পাওয়া গেল শেষ রাতের দিকে, মেঝেতে একা শেওড়া গাছের কাছে, তাও আবার সেই ঘরে যে ঘরে প্রথমে সে ঘুমিয়েছিল। কিন্তু এটা কিভাবে সম্ভব? ওর আচরণ অদ্ভুত রকম হয়ে উঠছিল। ফুফুরা এবার ওকে নিয়ে গ্রামের এক ওঝার কাছে যায়। ওঝা দীর্ঘ চুপ করে থেকে বলেন, শেওড়া গাছটা অভিশপ্ত। ওখানে আটকে আছে এক ছেলের অশরীরী আত্মা, যে কিনা শুধু মেয়েদের প্রতি প্রতিশোধ নিতে চায়।
ওখানে বাস করে এক পুরুষ জিন। একসময় সে এক মেয়েকে ভালোবাসতো। মেয়েটির পরিবার তাদের সম্পর্ক মেনে না নিয়ে ওই ছেলের প্রতি ক্ষুব্ধ হয়ে তাকে বিলের মাঝে থাকা শেওড়া গাছের নিচে জীবিত কবর দেয়। এভাবে গাছে তার আত্মা আটকে যায়। আজও সে শিকারের অপেক্ষায় থাকে। যে মেয়ে তার সেই প্রেমিকাকে মনে করিয়ে দেয়, তাকে সে নিজের করে নিতে চায়। ওঝা সুমাইয়াকে একটি তাবিজ দেয় আর সতর্ক করে, এই তাবিজ কোনোভাবেই খোলা যাবে না, তা না হলে সে আবার ফিরে আসবে। সুমাইয়া ধীরে ধীরে সুস্থ হতে থাকে। আমরা কিছুটা স্বস্তি পাই। 2017 সালে আবার গ্রামে গেলাম। গিয়ে জানতে পারি সুমাইয়া আর নেই। তার ভাই হাসান কান্নারত কণ্ঠে জানায়, আপু অনেকদিন ধরে আমাকে তাবিজ খুলে দিতে বলছিল। আমি না করায় আমাকে মারতো। একদিন কষ্টে আমি তাবিজটা খুলে দিই। তাবিজ খোলার কিছুক্ষণ পরেই সুমাইয়া আপুর চোখ লাল হয়ে ওঠে। হাসানকে বলে, ভাইয়া এটা দারুণ খেলা, আমি ঝুলে থাকবো আর তুই জানালার পাশে দাঁড়িয়ে দেখিস। এরপর দরজা বন্ধ করে দেয়। ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে নিজেই ঝুলে পড়ে সে। হাসান জানায়, তার মৃত্যুর পর তার শরীর থেকে একটা লাল আলো বেরিয়ে শেওড়া গাছের দিকে উড়ে যায়। দাফনের পর একে একে 4 জন ওঝাকে ডাকা হয়। গাছটিকে ঘিরে তাবিজ বাঁধা হয়। কিন্তু সেই কাজ চলাকালীন একজন ওঝা গাছের নিচেই মারা যান। আজও কেউ, রাত তো দূরে থাক, দিনের বেলায় গাছটার কাছে যায় না। কেউ কেউ রাতে রাস্তা দিয়ে হেঁটে গেলে শুনে, তোর তাবিজটা খুলে দে, নইলে তোকে নিয়ে যাব। গাছটা আজও দাঁড়িয়ে আছে নিঃশব্দে, কারো অপেক্ষায়, কোনো ভুলের সুযোগে। ভুলেও যদি একা রাতে কোনো বিলের মাঝখানে একা দাঁড়িয়ে থাকা শেওড়া গাছ দেখতে পাও, পেছন ফিরে তাকিও না। হয়তো কেউ তোমাকে দেখছে, চুপচাপ ভালোবেসে কিংবা প্রতিশোধের আগুনে পুড়ে। আমাদের প্রচারিত ঘটনাগুলো কতটা ভয়ের তা আমরা জানি না, তবে এই ঘটনার সাথে যারা ভুক্তভোগী একমাত্র তারাই জানে এটা কতটা ভয়ঙ্কর। আপনারা শোনার সময় অবশ্যই নিজেকে তার জায়গায় অনুভব করে দেখবেন, হাড় হিম হয়ে যাবে। এবং আমাদের কী ধরনের গল্প প্রচার করলে আপনাদের ভালো লাগবে বা আপনারা কী ধরনের গল্প পছন্দ করেন তা অবশ্যই আমাদের জানাবেন। এবং আমাদের গল্প কীরকম হচ্ছে, ভালো লাগলে খারাপ লাগলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন।